সো আমরা এতক্ষণ কথা বলছিলাম যে কোন কোন ভাবে আমরা আসলে একটা এমপ্লয়ি টেস্টিং নিয়ে থাকি, ঠিক আছে? সো এখন আমরা আরেকবার একটু স্লাইড শেয়ারে যাচ্ছি। সো আমরা স্লাইড শেয়ারের মাধ্যমে আমরা আরেকবার একটু দেখার চেষ্টা করব যে এর বাইরে আসলে আমরা আর কোন কোন বিষয়গুলো তার ক্ষেত্রে চিন্তা করি বা তার টেস্টিং মেকানিজমের মধ্যে ইনক্লুড দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সো আপনারা খেয়াল করলে একটু দেখবেন যে আমাদের পরবর্তী স্লাইড এই বিষয়ে আমাদেরকে একটা ধারণা দিবে যে what sort of test that we go for taking for that particular potential candidates। আমরা ওই potential candidates কে আর কি কি দিয়ে আসলে জাজ করতে পারি বা সেইগুলোর কে আমরা কি নামে অভিহিত করি। আপনারা খেয়াল করে দেখবেন যে এই পার্টিকুলার স্লাইডটাতে আমরা টাইপস অফ টেস্ট এগুলোর নামকরণ করেছি যে হোয়াট ডিফারেন্ট টাইপস অফ টেস্ট দ্যাট উই অ্যাকচুয়ালি ইমপ্লাই টুয়ার্ডস আ পটেনশিয়াল ক্যান্ডিডেটস। আমরা একজন পটেনশিয়াল ক্যান্ডিডেটস কে আসলে কোন ধরনের টেস্টিং দিয়ে আসলে তাকে আমরা সিলেক্ট করি সেটার একটা পিকটোরিয়াল প্রেজেন্টেশন আমরা এই স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছি। দ্য ফার্স্ট থিং দ্যাট ইজ কগনিটিভ এবিলিটিস। আমরা কিন্তু তার কগনিশনস বাংলা বলতে গেলে এটার বাংলাটা হচ্ছে চেতনা বা তার ফিলিংস, হ্যাঁ, বা তার হচ্ছে ধারণা, হ্যাঁ, এটাকে আমরা মূলত বলি যে কগনিশন। সে ফর এক্সাম্পল আমি কোনো একটা কিছু তাকে দেখালাম, এটাকে সে কিভাবে ইন্টারপ্রেট করে, এটাকে সে কিভাবে ব্যাখ্যা করে, দ্যাট ইজ কল্ড কগনিশনস। এটা মানে হচ্ছে তার টেন্ডেন্সি, তার ফিলিংস অ্যাবাউট দ্যাট পার্টিকুলার পারসন। সে ফর এক্সাম্পল আমি তাকে যদি একটা পেন দেখাই তাহলে সে এটার ব্যাখ্যাটা ডিফারেন্ট ওয়েতে করতে পারে, হ্যাঁ, সে এটাকে বলতে পারে যে ইটস আ টুল দ্যাট বাই হুইচ উই ক্যান রাইট, এটার মাধ্যমে আমরা লিখে থাকি, হ্যাঁ, অথবা সে বলতে পারে ইটস আ টুল বাই হুইচ উই ক্যান শো আওয়ার ড্রিম, যেটা দিয়ে আমরা আসলে আমাদের স্বপ্নকে সাজাতে পারি, হ্যাঁ, বা স্বপ্নকে ব্যাখ্যা করতে পারি। সো একজন মানুষ আসলে কোন একটা পার্টিকুলার স্টিমুলাস দেখে কিভাবে ব্যাখ্যা করতেছে দ্যাট ইজ হিজ কগনিটিভ অ্যাবিলিটিস, সেটাই হচ্ছে তার কগনিটিভ অ্যাবিলিটিস। আচ্ছা, দেন আমরা তার আরেক ধরনের টেস্ট নিতে পারি, সেটা হচ্ছে মোটর এন্ড ফিজিক্যাল এবিলিটিস। তার মানে এখানে আমরা মূলত যেটা জাজ করতেছি সেটা হচ্ছে তার ফিজিক্যাল এবিলিটিস। তার মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার পদের জন্য আমি যদি মনে করি যে এই পার্টিকুলার কাজটা করার জন্য তার ফিজিক্যাল স্ট্যামিনা ভালো থাকতে হবে বা স্ট্রং থাকতে হবে, হ্যাঁ, শুধুমাত্র ইন্টেলেকচুয়াল এবিলিটি দিয়ে সেই কাজ করতে পারবে না, তাহলে আমরা কিন্তু তার সাইকোমোটর এবিলিটি বলি এটাকে আরেকটা নামে, সাইকোমোটর এবিলিটি টেস্ট। তার মানে হচ্ছে তার মানে সাইকো প্লাস হচ্ছে তার মোটর, তার মানে হচ্ছে তার ফিজিক্যাল এবিলিটি, এই দুইটাকেই কিন্তু আমরা ওই সময় জাজ করে থাকি ওই পার্টিকুলার পদের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে তার পার্সোনালিটি এন্ড ইন্টারেস্ট টেস্টটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ আমার সবকিছু ঠিক আছে, দেখা গেছে যে আমার সাইকোলজি ঠিক আছে, এই কাজটা করার মতন আমার এনাফ কগনিটিভ পাওয়ার আছে, আমার ফিজিক্যাল এবিলিটি আছে যেটা স্যাটিসফাই করে এই পার্টিকুলার কাজ করার জন্য, কিন্তু আমার পার্সোনালিটি that is very important, যে whether I have the close like personality with others, আমার কি আসলে বাকিদের সাথে কাজ করার মতন আসলে মেন্টালিটি আছে কিনা, that is also very important because I will have to work in a group, I will have to work in a team। সো এই কারণে কিন্তু আমার পার্সোনালিটিটা জাজ করাটা ভেরি ইম্পর্টেন্ট, যে আমি আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসলাম তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার আসলে অ্যাডজাস্টিং মেন্টালিটি আছে কিনা, সেটা আমার এইখানে জাজ করা হয়। অ্যান্ড ইন্টারেস্ট টেস্ট, আমার এই পার্টিকুলার কাজ করার ব্যাপারে আসলে আগ্রহ আছে কিনা। আগ্রহটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যদি তার আগ্রহ না থাকে সে এখন হয়তো বা করবে কিন্তু ভবিষ্যতে সে এই জবটাকে সুইচ করার চেষ্টা করবে, যেটা আমার অর্গানাইজেশনের জন্য ভালো না। সো আমার তার ইন্টারেস্টটাকে জাজ করতে হবে whether that particular person is showing his or her interest about that particular job or not, এই জবটার ব্যাপারে তার আসলে অ্যাকচুয়াল ইন্টারেস্ট আছে কিনা, সে লম্বা সময় এখানে সার্ভিস দিতে চাচ্ছে কিনা, এটাকেও জাজ করা লাগে। অ্যান্ড দ্য কারেন্ট অ্যাচিভমেন্টস, তার মানে হচ্ছে সে যদি কোনো একটা অর্গানাইজেশন থেকে এসে থাকে তাহলে তার প্রিভিয়াস কি অ্যাচিভমেন্ট আছে, বা তার আসলে আমি যদি সে একজন ফ্রেশার হয় তাহলে তার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছে সেখানে তার কি ধরনের অ্যাচিভমেন্ট আছে এবং সেটা আমার অর্গানাইজেশনের সাথে রিকোয়ার করে কিনা। সো এই বিষয়গুলো কিন্তু আমাকে টেস্ট করে নিতে হয়। সো একজন ইন্টারভিউয়ার মূলত তার ইন্টারভিউর মাধ্যমে কিন্তু একজন পটেনশিয়াল ক্যান্ডিডেটের থেকে এই ধরনের টেস্টিং টুলস দিয়ে সে কিন্তু জাজ করে নিতে পারে যে whether that particular employee is suitable for my organization or not। হ্যাঁ, আমরা কিন্তু এই টেস্টিং মেকানিজম গুলোর মাধ্যমে যাচাই করে নিতে পারি। পরবর্তী স্লাইডে আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি ইট ইজ আ কাইন্ড অফ এক্সাম্পল অফ আমাদের ওই কগনিটিভ টেস্ট, হ্যাঁ, বা হচ্ছে এটাকে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল কম্প্রিহেনশন টেস্ট। তার মানে হচ্ছে এই পিকটোরিয়াল প্রেজেন্টেশনটা দেখে আমি আসলে বলতে পারছি কিনা যে আসলে আমাদের যে তিনটা পার্টিকুলার সার্কুলার ফ্লো দেখানো হচ্ছে, এই তিনটা সার্কুলার ফ্লো থেকে আমাদের যে লাস্ট
পার্টিকুলার সার্কুলার ডায়াগ্রামটা সেটা আসলে কোন দিকে মুভ করবে, আমি যদি এটা দেখে বলতে পারি, দ্যাট মিনস আই এম ভেরি ফিটেস্ট ফর হ্যাভিং অ্যান আইডিয়া অফ মেকানিক্যাল কম্প্রিহেনশন। তার মানে আপনারা খেয়াল করেন লেফট দিকের আমাদের যে সার্কুলার ফ্লোটা হচ্ছে, হ্যাঁ, আমাদের এই মোশনের ফলে আমাদের এটা কিন্তু আবার মানে লেফট দিকে এটাকে আবার রাইট দিকে চালনা করবে। তো রাইট দিকে যখন সে তাকে চালনা করবে সে কিন্তু ঘুরে আবার লেফট দিকে মুভ করবে। তো এটা যখন আমাদের এইখান থেকে লেফট দিকে মুভ করবে তখন আমাদের বি যে পার্টটা আছে সেটা কিন্তু আবার রাইট সাইডে ঘুরে যাবে। সো রাইট সাইডে ঘুরে আবার দেখেন আবার কিন্তু সে রাইট সাইডে চলে আসতেছে। তার মানে হচ্ছে আমাদের এইখানে যে ড্রাইভার পোর্শনটা আছে সে যেই দিকে মুভ করতেছে আমাদের পার্ট এ সে কিন্তু ডিফারেন্ট সাইডে মুভ করবে, এবং পার্ট বি আবার ঘুরে সে কিন্তু আমাদের ওই ড্রাইভারের মতন করে মুভ করবে। তার মানে ড্রাইভার সিটটা যেখানে মুভ করতেছে আমাদের পার্ট বি সেটাও কিন্তু আমাদের ওই ড্রাইভারের মতন করে মোশনটা নিবে। তাহলে আমি যদি একজন ক্যান্ডিডেটকে এই ছবিটা দেখে বলি যে আমার মানে পার্ট এ কোন দিকে মুভ করবে, তার মানে হচ্ছে এন্টি ড্রাইভার মোশন এই ক্ষেত্রে মুভ করবে। তার মানে হচ্ছে ড্রাইভার মোশন যেখানে মুভ করতেছে তার বিপরীতে মুভ করবে। আর আমি যদি তাকে জিজ্ঞেস করি যে মানে আমার পার্ট বি কিভাবে মুভ করবে, তাহলে সে যদি চিন্তা করে বলতে পারে যে ড্রাইভার মোশন যেভাবে মুভ করতেছে সেভাবে মুভ করবে, দ্যাট মিনস আই ক্যান সাজেস্ট, আই ক্যান সে দ্যাট দিস পার্টিকুলার ক্যান্ডিডেট হ্যাজ মেকানিক্যাল কম্প্রিহেনশন এবিলিটি। তার আসলে একটা জিনিস দেখে রাইট অ্যাসেস করার মতন তার মানে দক্ষতাটা আছে। সো ইট ইজ অ্যান এক্সাম্পল। আমরা এখানে যেটা দেখতেছি সেটা যে এরকম যে পরীক্ষা আসবে এমন না, মানে আমরা জাস্ট একটু দেখলাম যে আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করে আসছি তার মধ্যে একটা ছিল যে আমাদের কগনিশন টেস্ট, তাই না, দেখে বলতে পারা যে আসলে বিষয়টা কি। তো আমরা যদি এইভাবে কোন একটা ক্যান্ডিডেটকে জাজ করার চেষ্টা করি যে আপনি একটু বলেন যে আমার পার্ট বিটা আসলে কোন দিকে মুভ করবে, মানে এন্টি ড্রাইভার অর ড্রাইভার, হ্যাঁ, প্রো ড্রাইভার মুভ করবে নাকি এন্টি ড্রাইভার মুভ করবে, সে যদি বলতে পারে তার মানে আমরা ধরে নিতে পারি যে তার মেকানিক্যাল কম্প্রিহেনশন টেস্টে সে মোটামুটি স্কিল। আচ্ছা, সো এটা আমরা একটা এক্সাম্পল দেখলাম। এবার আমরা একটু দেখবো সেটা হচ্ছে ওয়ার্ক স্যাম্পল অর সিমুলেশনস। তার মানে এতক্ষণ আমরা যে টেস্টগুলোর কথা বললাম এইটার জন্য কিন্তু আমাকে কি করতে হবে, ডিফারেন্ট সর্ট অফ স্যাম্পল ইউজ করতে হবে, ঠিক আছে। আমি যদি তার প্র্যাকটিক্যালি এক্সিবিশনটা পেতে চাই তাহলে আমাকে যেটাতে যেতে হবে সেটা হচ্ছে উই উইল হ্যাভ টু গো ফর মেজার দ্য ওয়ার্ক পারফরমেন্স ডিরেক্টলি। আমার এই কাজটা তার ডিরেক্ট মেজারমেন্টে যেতে হবে। তো ডিরেক্ট মেজারমেন্টে যাওয়ার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়ার্ক স্যাম্পলস। তাকে আমি একটা স্যাম্পল দিতে পারি, স্যাম্পল দিয়ে বলতে পারি যে এই বিষয়টা আসলে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, বা আমি কোনো একটা প্রবলেম তাকে দিয়ে দিলাম যে অর্গানাইজেশনের এমপ্লয়ির সাথে অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে, সে যদি এইচআর রিলেটেড জব করতে আসে আমার অর্গানাইজেশনে, তো টাইমিং নিয়ে প্রবলেম হচ্ছে। এখন হাউ ক্যান ইউ সলভ দিস পার্টিকুলার প্রবলেম অ্যাজ অ্যান এইচআর ম্যানেজার অর অ্যাজ অ্যান এইচআর এক্সিকিউটিভ, আপনি এখন এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন টাইমিং রিলেটেড। তো সে যদি সমস্যাটা শুনে বলতে পারে তাহলে আমরা ধরে নিতে পারি যে তার আসলে এই স্যাম্পল থেকে সে একটা আইডিয়া দিতে পেরেছে, তার মানে হচ্ছে ভবিষ্যতে হয়তোবা তার এই ধরনের প্রবলেমে সে পড়লে বা ফেস করলে সে একটা আইডিয়া জেনারেট করতে পারবে। সো দিস ইজ ওয়ার্ক স্যাম্পলিং। হ্যাঁ, আমরা তাকে ওয়ার্ক স্যাম্পল দিয়ে জাজ করতে পারি। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট সেন্টার। তাকে আমরা ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট সেন্টারের মাধ্যমে কিন্তু তাকে আমরা জাজ করতে পারি। আমাদের অর্গানাইজেশন আলাদা করে ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট বডি থাকতে পারে যারা নাকি ওই এমপ্লয়িকে তার কাজের উপর ভিত্তি করে তাকে জাজ করবে, ঠিক আছে। ভিডিও বেসড সিমুলেশন টেস্টিং হইতে পারে, হ্যাঁ, তাকে আমরা অনলাইন টেস্টিং নিতে পারি যেটাকে আমরা বলতেছি ভিডিও বেসড সিমুলেশন টেস্টিং, এবং সেখানে আমরা হয়তোবা তাকে প্রেজেন্টেশন স্কিলটা জাজ করতে পারি, তার হয়তোবা তাকে কোয়েশ্চেন থ্রো করে তার হচ্ছে নার্ভ সিস্টেমটাকে আমরা জাজ করতে পারি, ঠিক আছে। তার ট্রেনিং এন্ড ইভালুয়েশন আমরা আসলে করে দেখতে পারি সে আসলে এই কাজটার জন্য পারফেক্ট কিনা। সো আমরা ডিফারেন্ট সর্ট অফ স্যাম্পলস এবং সিমুলেশন দিয়ে তার জাজমেন্টে যেতে পারি যে whether that particular person is suitable for my organization or not. আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখবো আফটার হ্যাভিং ডিফারেন্ট সর্ট অফ টেস্ট, এখন ধরেন আমাদের টেস্টিং পার্টটা হয়ে গেছে, এখন আমরা ওই এমপ্লয়িটাকে নিয়োগ দিতে চাচ্ছি, বাট বিফোর হায়ারিং অর বিফোর সিলেক্টিং দ্যাট পার্টিকুলার এমপ্লয়ি আমাদের আরো কিছু বিষয় জাজ করার দরকার হয়। সেটা হচ্ছে তার তার ব্যাপারে কিছু ইনভেস্টিগেশন এবং তার ব্যাপারে কিছু চেকস। যদিও অনেক প্রাইভেট প্রতিষ্ঠানে এটা ঠিকমতো ফলো করে না, বাট সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে বা গভর্নমেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সেই ক্ষেত্রে আপনাকে এই প্রসেসটার মধ্য দিয়েও যেতে হবে। হ্যাঁ, যেটা অনেক প্রাইভেট প্রতিষ্ঠানই আবার ফলো করে, সেটা হচ্ছে কি যে আমাকে টেস্টিং এ ভালো করে ফেলার পরে ওই পার্টিকুলার ক্যান্ডিডেট যাকে আমরা এমপ্লয়ি হিসেবে নমিনেট করতে চাচ্ছি বা সিলেক্ট করতে চাচ্ছি তার
রেফারেন্স চেক করতে হবে। তার মানে তার অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু রেফারেন্সের ব্যাপারটা বলা ছিল। এখন আই উইল হ্যাভ টু চেক যে তিনি যাকে রেফারেন্স হিসেবে দেখিয়েছেন তিনি এই পার্টিকুলার অ্যাপ্লিক্যান্টস এর ব্যাপারে বা ক্যান্ডিডেটের ব্যাপারে কি ধারণা আমাদেরকে দেয়, সেটা আমাদেরকে চেক করতে হবে। অ্যান্ড এট দ্য সেম টাইমস তার ব্যাকগ্রাউন্ড এমপ্লয়মেন্ট চেকস, তার যদি কোনো প্রিভিয়াস এমপ্লয়মেন্টে তার যদি অভিজ্ঞতা থেকে থাকে, এই পার্টিকুলার স্টেপে এসে কিন্তু আমাদেরকে এটা চেক করতে হবে যে সেটা সে স্যাটিসফাই করে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে তার কোনো ক্রিমিনাল রেকর্ডস আছে কিনা। তার মানে হচ্ছে আমি একটু আগে যেটা বললাম, তার কোনো ফৌজদারি অ্যাক্টিভিটিতে সে আসলে কখনো জড়িয়েছে কিনা এবং সেই জন্য তাকে আসলে শাস্তি পেতে হয়েছে কিনা। সো আমাদের কিন্তু এই বিষয়গুলো, হ্যাঁ, ড্রাইভিং রেকর্ডস, তার ক্রেডিট চেকস, এই বিষয়গুলো আমাদেরকে অনেক সময় চেক করা দরকার হতে পারে। হ্যাঁ, আমাদের অর্গানাইজেশনের স্বার্থে, আমাদের অর্গানাইজেশনের গোল অ্যাটেইনমেন্টের স্বার্থে আমাদেরকে এগুলো চেক করে নিতে হবে। ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি ইনভেস্টিগেশন এন্ড চেকস। এটা আমরা কখন করি? যখন একটা পার্টিকুলার এমপ্লয়ি কিন্তু আমার আগের স্টেপে ডিফারেন্ট টেস্টিং মেকানিজমে সে যখন ভালো করে, তারপরে হচ্ছে আমরা তার ইনভেস্টিগেশন এবং হচ্ছে আমরা তার প্রিভিয়াস রেকর্ডস গুলোকে চেক করার চেষ্টা করি যে এইগুলো আসলে আমাদের কাছে সুইটেবল হচ্ছে কিনা। এবং এগুলো আমাদেরকে কেন চেক করতে হয় দেখেন, আমরা বুলেটিন মানে বুলেট আকারে দুইটা পয়েন্ট মেনশন করেছি। সেটা হচ্ছে টু ভেরিফাই ফ্যাকচুয়াল ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য অ্যাপ্লিকেন্টস যেটা অ্যাপ্লিকেশন ফর্মে মেনশন করেছে তার অতীত অভিজ্ঞতার ব্যাপারে বা তার অতীত হিস্ট্রির ব্যাপারে যেগুলো সে বলেছে সেগুলো আসলে ঠিক আছে কিনা, এটা আমাদেরকে একটু চেক করা দরকার হয়। আরেকটা হচ্ছে টু আনকভার ড্যামেজিং ইনফরমেশন, তার ব্যাপারে যদি কোনো হার্মফুল ইনফরমেশন থেকে থাকে, সো দ্যাট আমরা তাকে যে নিয়োগটা দিব এটার আগে যাতে আমরা চিন্তা ভাবনা করে নিতে পারি যে এই ধরনের ইনফরমেশন থাকার পরে একটা এমপ্লয়কে আমরা আসলে নিয়োগ দিতে পারি কিনা। আমাদের প্যানেল মেম্বারসরা যাতে এই বিষয়টা নিয়ে মানে চিন্তা করতে পারে, এই কারণে আমরা আসলে এই জাজমেন্টও যে থাকি। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন যখন আমরা করি, বা একটু আগে যে আমি বললাম রেফারেন্স চেক যখন আমরা করি, তখন ওই পার্টিকুলার এমপ্লয়ির ব্যাপারে তথ্য নেওয়ার জন্য আমরা কোন কোন সোর্সেস ইউজ করি। ইট ক্যান বি দ্য ফর্মার এমপ্লয়ার্স, যেখানে মানে যদি তার অতীত অভিজ্ঞতা থাকে তাহলে যে সকল প্রতিষ্ঠানে সে কাজ করে আসছে তাদের ব্যাপারে আমরা ফোন করে তাদের থেকে এই পার্টিকুলার এমপ্লয়ির ব্যাপারে ধারণা নিতে পারি যে তার কোনো মানে এমন কোনো ইনফরমেশন আছে কিনা যেটা আসলে আমাদের প্রতিষ্ঠানের জন্য হার্মফুল হতে পারে। অথবা তার কারেন্ট সুপারভাইজার যিনি আছে তিনি হয়তোবা কোনো একটা জবে অলরেডি আছে, এখন এই জবটা পেলে আমার প্রতিষ্ঠানে বা আমাদের প্রতিষ্ঠানে জবটা পেলে হয়তোবা সে ওই জবটা ছেড়ে দিতে পারে। তাহলে কারেন্ট জবের ব্যাপারে, কারেন্ট জবে তার যে সুপারভাইজার আছে তার ব্যাপারে আমরা তার ইনফরমেশন নিতে পারি। অথবা তার কমার্শিয়াল ক্রেডিট রেটিং কোম্পানিজ, হ্যাঁ, সে যদি কোনো একটা ক্রেডিট রেটিং কোম্পানিজ থেকে আসে, ব্যাংক বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যেটা হয়ে থাকে, তখন আমরা সেই ব্যাপারেও তার লোন বা তার হচ্ছে কোনো ধরনের ডিফল্টার হিসাবে সে কাউন্টেবল কিনা সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে জেনে নিতে পারি। ঠিক আছে, so these are the issues, these are the sources from where we can collect information from that particular potential candidates who we are going to সিলেক্ট ফর আওয়ার অর্গানাইজেশন, যাকে আমরা আমাদের অর্গানাইজেশনে আসলে সিলেক্ট করতে চাচ্ছি। ঠিক আছে, এরপরে দেখেন এই যে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিসটা করি বা রেফারেন্স চেক করি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু লিমিটেশনস আছে। হ্যাঁ, লিমিটেশনসটা আসলে আমাদের কোথায় ফেস করতে হয়, সেটা হচ্ছে লিগ্যাল ইস্যুসে। হ্যাঁ, লিগ্যাল ইস্যুস এর ক্ষেত্রে আমরা ফেস করে থাকি কিছু লিমিটেশনস, দেন হচ্ছে এমপ্লয়ার গাইডলাইন, সুপারভাইজার রিলাক্টেন্স এন্ড লিগ্যাল ইস্যুস। চলেন আমরা এইগুলো নিয়ে একটু করে আলোচনা করি যাতে করে আমাদের ক্লিয়ার একটা ধারণা আসে। প্রথমে আমি একটু বলতে চাচ্ছি সুপারভাইজার রিলাক্টেন্স। অনেক সময় সুপারভাইজার মানে তার বর্তমান সে যেখানে নিয়োজিত আছে বা সে যেই জবটা ছেড়ে আমার প্রতিষ্ঠান এসছে, ওইখানে তার যে সুপারভাইজার ছিল অনেক সময় তার একটা রিলাক্টেন্স থাকে যে এই এমপ্লয়ি আমার প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে, সো আমি এই এমপ্লয়ের ব্যাপারে আর কোনো মানে ইনফরমেশন বলতে চাই না বা আমি আগ্রহী না। হ্যাঁ, সুপারভাইজারের যদি এই ধরনের মেন্টাল রিলাক্টেন্সি থাকে যে সে আমাদেরকে ইনফরমেশন ডিসক্লোজ করবে না, তখন কিন্তু আমাদের একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, মানে আমরা প্রপার ইনফরমেশনটা পাবো না ওই পার্টিকুলার এমপ্লয়ির ব্যাপারে। আচ্ছা, তারপরে হচ্ছে লিগ্যাল ইস্যুস অর প্রাইভেসি। তার মানে হচ্ছে ওই অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা থেকে সে এসেছে আমাদের অর্গানাইজেশনে, ওই অর্গানাইজেশনের কিছু লিগ্যাল বাইন্ডিংস থাকতে পারে যে আমাদের এমপ্লয়ি যখন চলে যায় অন্য অর্গানাইজেশনে তখন আমরা আসলে প্রাইভেট ইনফরমেশন ডিসক্লোজ করি না। এমন যদি কোনো মানে রুলস এন্ড রেগুলেশন ওই অর্গানাইজেশনের থেকে থাকে, তখনও কিন্তু আমরা অ্যাকুরেট ইনফরমেশনটা পাচ্ছি না। সো এই ধরনের মানে ইস্যুস এর কারণে কিন্তু অনেক সময় আমরা অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিসটা কিন্তু ওই এমপ্লয়ি করতে পারি না। ঠিক আছে, তারপর লিগ্যাল ইস্যুস থাকে, ডিফেমেশন। অনেক অর্গানাইজেশন কিন্তু এই ভয়ে ইনফরমেশন ডিসক্লোজ করে না যে আমরা যদি ইনফরমেশন ডিসক্লোজ করে দেই তাহলে হয়তোবা আমাদের নিজস্ব অর্গানাইজেশনের অনেক ইনফরমেশন
ডিসক্লোজ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই ভয়টার কারণে এই ডিফেমেশনস বা তাদের আসলে পদমর্যাদার হানি হতে পারে, তাদের অর্গানাইজেশনের মর্যাদা হানি হতে পারে, এই কারণে কিন্তু অনেক সময় ইনফরমেশন ডিসক্লোজ করে না। এন্ড ফাইনালি সেটা হচ্ছে এমপ্লয়ার্স গাইডলাইন্স। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এমপ্লয়ার্স এর গাইডলাইন্স থাকে তাদের নিজস্ব অর্গানাইজেশনের, যে এই ইনফরমেশন গুলো আমরা ডিসক্লোজ করব না যখন একজন এমপ্লয়ি চলে যাবে। ঠিক আছে? সো খেয়াল করে দেখেন এই পার্টিকুলার বিষয়গুলোর কারণে কিন্তু আমরা ওই এমপ্লয়ির ব্যাপারে প্রপার বা এক্সাক্ট ধারণাটা পাচ্ছি না। ঠিক আছে? যেটা কিন্তু আমাদের মানে এইখানে নতুন একজন এমপ্লয়িকে নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রপার বা অ্যাকুরেট ইনফরমেশনটা দিচ্ছে না। সো এই প্রবলেমগুলো আমরা অনেক সময় ফেস করে থাকি। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যাগুলো হয়ে থাকে। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর পরবর্তী স্লাইডে আমরা যাই যে এর বাইরে আমাদের আর কি কি ধরনের ইস্যুস আসলে আমাদেরকে চিন্তা করতে হয় ইন কেস অফ চুজিং দ্যাট পার্টিকুলার এমপ্লয়ি। আচ্ছা, মেকিং ব্যাকগ্রাউন্ড চেকস মোর ইউজফুল। আসলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি, এতক্ষণ আমরা যেগুলো বলে আসলাম, এই ধরনের প্রবলেমে আমাদের ফেস করে থাকি। তো এই ধরনের প্রবলেম গুলোকে আমাদের ওভারকাম করার জন্য কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড চেকটা করা লাগে। হ্যাঁ, এবং যখন আমরা আসলে ফুল সাপোর্টটা ওই এন্ড থেকে পাই না, আগের এমপ্লয়িং এজেন্সি বা হচ্ছে অর্গানাইজেশন থেকে পাই না, তখন কিন্তু আমরা ফুল রেকর্ডসটা তার ব্যাপারে নিতে পারি না। তো এই ক্ষেত্রে আমাদের অনেক সময় তাদেরকে ফোন করে জানা লাগতে পারে বা হচ্ছে বি পারসিস্টেন্ট ইন অবটেইনিং ইনফরমেশন। আমাদের এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে হয় তার প্রপার ইনফরমেশনটা পাওয়ার ব্যাপারে। ঠিক আছে? এবং আমাদের অনেক সময় তার ব্যাপারে আরো কিছু ইনকোয়ারি করা লাগে। হ্যাঁ, বিফোর সিলেক্টিং দ্যাট পার্টিকুলার এমপ্লয়ি, ফাইনালি তাকে সিলেক্ট করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউজিং দা প্রি এমপ্লয়মেন্ট ইনফরমেশন সার্ভিসেস। আচ্ছা, এখানে ইনফরমেশন যখন আমরা তার ব্যাপারে গ্যাদার করি বা হচ্ছে তার ব্যাপারে যখন আমরা ইনফরমেশন কালেক্ট করতে চাই, তখন হচ্ছে আমাদের অ্যাকুইজিশন এন্ড ইউজ দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। এই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলোকে আমাদের নেয়ার জন্য যেটা আমাকে করতে হয় সেটা হচ্ছে ডিসক্লোজার টু এন্ড অথরাইজেশনস অফ দ্য অ্যাপ্লিকেন্টস। আমাদের অনেক সময় এই ব্যাপারে আশ্বস্ত করতে হয় ওই অর্গানাইজেশনকে, যেই অর্গানাইজেশন থেকে এমপ্লয়ি এসেছে, যে আমরা এই বিষয়গুলো কনফিডেন্সিয়াল রাখবো। এবং এমপ্লয়ার সার্টিফিকেশনস টু দ্য রিপোর্টিং এজেন্সি, এই ব্যাপারে কিন্তু দেখেন আমাদেরকে একটা সার্টিফিকেশন দিতে হয় যে আপনারা যে আমাদেরকে এই ইনফরমেশন গুলো ডিসক্লোজ করেছেন, আমরা এই পটেনশিয়াল ক্যান্ডিডেটকে আমরা এই বিষয়গুলোকে জানাবো না বা ডিসক্লোজ করব না। ঠিক আছে? সো এই ব্যাপারে আমাদেরকে একটা অথরাইজেশন দিতে হয়। প্রোভাইডিং কপিস অফ রিপোর্টস টু দ্য অ্যাপ্লিক্যান্টস। হ্যাঁ, আচ্ছা, অনেক সময় আমাদেরকে অ্যাপ্লিক্যান্টসকে এটা ইনফর্ম করতে হয় যে এই ইনফরমেশন গুলো আমাদের জন্য খুব দরকার। সো এই ইনফরমেশন গুলো কিন্তু আপনার ব্যাপারে আমরা ডিফারেন্ট সোর্সেস থেকে চেক করব। ঠিক আছে? সো এই ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস গুলো কিন্তু আমাকে জানতে হবে, তার একাডেমিক কোয়ালিফিকেশন, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তার এক্সপেরিয়েন্স, সব ব্যাপারেই কিন্তু আমার ক্রস চেক করতে হবে। ঠিক আছে? সো দিজ আর দ্য ইস্যুস যেটা আমরা অনেক সময় তাকে বলে নিতে পারি। এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে দ্য পলিগ্রাফ অ্যান্ড অনেস্টি টেস্টিং। পলিগ্রাফ অ্যান্ড অনেস্টি টেস্টিং মানেটা হচ্ছে যে আমার পলিগ্রাফ টেস্ট, এই শব্দটার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত। পলিগ্রাফ টেস্টিং মানেটা হচ্ছে আমরা টেস্ট করি যে ওই এমপ্লয়ি আসলে সত্য বলতেছে কিনা, বা হচ্ছে ওয়েদার দ্যাট পার্টিকুলার এমপ্লয়ি ইজ গিভিং আস দ্য রিয়েল ইনফরমেশনস অর নট। এটাকে আমরা বলি পলিগ্রাফ টেস্টিং। আপনারা একটা মুভির কথা আমি বলতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে মুভিটার নাম হচ্ছে এডওয়ার্ড স্নোডেন। হ্যাঁ, এডওয়ার্ড স্নোডেন হচ্ছে একজন আমেরিকান স্পাই যিনি এনএসআই তে জব করেছে, এবং হচ্ছে ওই পার্টিকুলার এমপ্লয়ি যখন এনএসআই এর জবটা ছেড়ে দিয়ে এসছে, হ্যাঁ, তখন হচ্ছে সে এনএসআই এর ব্যাপারে, মানে ওদের যে আপনার সিক্রেট এজেন্সি বা ইন্টেলিজেন্স এজেন্সি যেটা কাজ করে ইউএসএ তে, সে যখন ওই পার্টিকুলার অর্গানাইজেশনটা থেকে চলে আসছে, তখন অনেক ইনফরমেশন লিক করে দিয়েছে বা অনেক ইনফরমেশন আউটসাইডার্স এর কাছে মানে ডিসক্লোজ করে দিয়েছে। সো এই কারণে কিন্তু তার যখন সে ওই অর্গানাইজেশনে কাজ করে, তখন তার এক ধরনের টেস্ট নেওয়া হয়েছিল। ওই মুভিটা যদি আপনারা দেখেন, স্নোডেন, এডওয়ার্ড স্নোডেন, তখন আপনারা খেয়াল করবেন যে তার এক ধরনের পলিগ্রাফ টেস্টিং হচ্ছিল। হ্যাঁ, তার দেহের মধ্যে, তার হাতের মধ্যে একটা যন্ত্র বসানো হয়েছে, হ্যাঁ, একটা ডিভাইস বসানো হয়েছে, এবং এই ডিভাইসের মাধ্যমে তাকে যে কোয়েশ্চেন গুলো করা হচ্ছে এবং সে যে উত্তরগুলো করতেছে, সেই কোয়েশ্চেন এবং উত্তরের মধ্যে আসলে কনসিস্টেন্সি থাকতেছে কিনা, এইটা কিন্তু ওই ডিভাইসটা কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরতেছে। সো এইটাকে বলা হয় পলিগ্রাফ টেস্টিং। বা কোনো একজন ব্যক্তি কথা বলতেছে, আপনি তাকে একটা কোয়েশ্চেন করলেন, তখন সে একটু নার্ভাস, তখন আপনি কি ধারণা করবেন যে হয়তোবা সে যে ইনফরমেশনটা দিচ্ছে সেই ইনফরমেশনটা সে মিথ্যা বলতেছে। ঠিক আছে? অথবা তাকে আপনি কোনো একটা ইনফরমেশন লেখার জন্য বলতেছেন,
তার হয়তোবা মানে হাত কাঁপতেছে, বা সে হয়তোবা কোন একটা কিছু বলতে যে তার হয়তোবা নার্ভ সিস্টেম ঠিক মতো কাজ করতেছে না, তখন একটা ধারণা হতে পারে এমপ্লয়ার্স এর যে দিস পার্টিকুলার ইনফরমেশন ইজ নট ভ্যালিড, এটা হয়তোবা সত্য না। সো এটাকে আমরা মূলত বলি পলিগ্রাফ টেস্টিং বা অনেস্টি টেস্টিং। ঠিক আছে? সো অনেক সময় অনেক অর্গানাইজেশন কিন্তু এই ধরনের পলিগ্রাফ বা অনেস্টি টেস্টিং এর জন্য, হ্যাঁ, বিভিন্ন ডিভাইসেস ইউজ করে থাকে, যেটা তার অর্গানাইজেশনের জন্য ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো অ্যাকাউন্টেন্টস নিয়োগ দিবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার এই ধরনের টেস্টিং করা লাগবে। কারণ হচ্ছে একজন চিফ অ্যাকাউন্টেন্টস অথবা একজন অ্যাকাউন্টেন্টস সে কিন্তু অর্গানাইজেশনের মানে মানি রিলেটেড অ্যাক্টিভিটিস গুলা বা ফান্ড রিলেটেড অ্যাক্টিভিটিস গুলোর সাথে জড়িত। সো সে যদি কোনোভাবে কারাপ্টেড হয়, আপনার অর্গানাইজেশন কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের লস বা মানে হার্মফুল অ্যাক্টিভিটিস গুলোকে অ্যাভয়েড করার জন্য বা হচ্ছে এখনই কমানোর জন্য কিন্তু আপনি পলিগ্রাফ টেস্টিং এ আপনাকে অনেক সময় যেতে হতে পারে। সো বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু এই ধরনের পলিগ্রাফ টেস্টিং করে থাকে। সো আমাদের এই স্লাইডটা মূলত ওই পলিগ্রাফ টেস্টিং এর ব্যাপারেই মূলত আমাদেরকে একটা ধারণা দিচ্ছে। আচ্ছা, এরপর পলিগ্রাফ টেস্টিং এর ব্যাপারে আলোচনা করার পরে আমরা একটু যেতে চাই আমাদের পরবর্তী পার্ট, যেটা হচ্ছে অনেস্টি টেস্টিং প্রোগ্রামস। হ্যাঁ, এই অনেস্টি টেস্টিং প্রোগ্রাম যেটা নিয়ে আমি কথা বলতেছিলাম, যে পলিগ্রাফ টেস্টিংটা আসলে আমরা কিভাবে করি। পলিগ্রাফ টেস্টিংটা করার জন্য অলরেডি আপনারা ধারণা পেয়েছেন যে আমাদের হাতের মধ্যে কোনো একটা ডিভাইস বসানো হতে পারে, অথবা হচ্ছে আমাদেরকে কোনো একটা কোয়েশ্চেন করে সেটার অ্যান্সার লিখতে দেওয়া হতে পারে, যে আমরা আসলে কিরকম মুভমেন্ট করতেছি আসলে সেটা করতে, যে অথবা আমাদেরকে কোনো ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন করা হইতে পারে এবং সেই কোয়েশ্চেনের অ্যান্সার ওনারা শুনেই ধারণা নিতে পারে যে আসলে আমার নার্ভ সিস্টেম ঠিক আছে কিনা, তার মানে আমি সত্য উত্তর দিতেছি নাকি হচ্ছে আমি মিথ্যা উত্তর দিতেছি। সো দিস আর দ্য সর্ট অফ মেকানিজম দ্যাট দে ক্যান ইউজ ফর ডুইং দ্যাট সর্ট অফ অ্যাক্টিভিটি। হ্যাঁ, এই ধরনের টেস্ট করার জন্য কিন্তু এরকম হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা একটা ধারণা পাচ্ছি অ্যান্টি থেফট স্ক্রিনিং প্রসিডিউরের জন্য আমরা কি করতে পারি। আস্ক ব্লান্ট কোয়েশ্চেন, আমরা ব্লান্ট কোয়েশ্চেন আস্ক করতে পারি। লিসেন রাদার দ্যান টক, আমরা শুনতে পারি ওই পার্টিকুলার মানে ক্যান্ডিডেটের থেকে। ঠিক আছে? ডু আ ক্রেডিট চেক, আমরা তার ক্রেডিট চেক করতে পারি যে সে যা বলতেছে তার সাথে তার আসলে ব্যালেন্স মিলতেছে কিনা। সো এইভাবে ডিফারেন্ট সর্ট অফ, তারপর হচ্ছে তার টেস্ট অফ ফর ড্রাগস। হ্যাঁ, আমরা এই ধরনের বিভিন্ন টেস্টিং মেকানিজম দিয়ে কিন্তু তার আসলে অনেস্টি টেস্ট করতে পারি বা পলিগ্রাফ টেস্ট করতে পারি। ইভেন আমি এরকমও দেখেছি যে কোনো কোনো অর্গানাইজেশন এই টেস্টটা করার জন্য ভাইভা বোর্ড বা প্যানেল বোর্ডের বাইরে আপনার যে জায়গা দিয়ে মানে ক্যান্ডিডেটসরা প্রবেশ করে সেখানে কিছু ফান্ড রেখে দেয়, কিছু টাকা পয়সা রেখে দেয়, এবং ওই জায়গাটাতে একটা ক্যামেরা বসানো থাকে যাতে করে সে ভেতর থেকে দেখতে পারে যে যখন ক্যান্ডিডেটস ভেতরে ঢুকতেছে তখন ওই ফান্ড থেকে বা ওই টাকা থেকে সে আসলে নিজের কাছে কিছু নিয়ে নিচ্ছে কিনা। তার মানে হচ্ছে ডিফারেন্ট সর্ট অফ আইডিয়া দিয়ে আসলে কিন্তু আপনি তার অনেস্টিটাকে চেক করতে পারেন। কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার অর্গানাইজেশন অ্যাজ ওয়েল। আমাদের অর্গানাইজেশনের সাকসেসের জন্য কিন্তু তার অনেস্টি খুব বেশি ম্যাটার করে। ঠিক আছে? সো এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে তার ফিজিক্যাল এক্সামিনেশন। এটা মূলত যেটা করে থাকে আমাদের মেডিকেল এক্সামিনেশন, যেটাকে আমরা বলি যে আমরা কোনো একটা প্রাইভেট বা পাবলিক মানে মেডিকেল হসপিটালকে রিকমেন্ড করি যে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনার ডিফারেন্ট টেস্ট আমরা রিকমেন্ড করি যে এই সকল টেস্ট গুলো আপনি করাবেন, এবং হচ্ছে এই সকল টেস্টের রিপোর্ট গুলো একজন একজন ডাক্তারের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাবেন। ঠিক আছে? বা মেডিকেল সার্জন যাকে বলি আমরা, মেডিকেল সার্জনের মাধ্যমে তার একটা রিকমেন্ডেশন নিয়ে আমাদের অর্গানাইজেশনে জমা দিবেন। ঠিক আছে? তার মানে এর মাধ্যমে আমরা যেটা জাজ করি যে এই পার্টিকুলার এমপ্লয়ির বা ক্যান্ডিডেটের কোনো ধরনের বড় ধরনের কোনো রোগ আছে কিনা, বা এই রোগটা থাকলে আসলে আমাদের অর্গানাইজেশনে কোনো সমস্যা হবে কিনা। ঠিক আছে? আমরা মূলত এই বিষয়টাকে জাজ করে নেওয়ার চেষ্টা করি। বা তার ফিজিক্যাল স্ট্যামিনাটা আমাদের অর্গানাইজেশনের এই পার্টিকুলার জবটার জন্য খুবই দরকার, কিন্তু এই রোগটা থাকলে সেই জবটা করতে পারবে না। হ্যাঁ, আমরা এই বিষয়গুলোকে জাজ করে নেওয়ার জন্যই কিন্তু মূলত আমরা ফিজিক্যাল এক্সামিনেশনটা করে থাকি। ঠিক আছে? এখানে খেয়াল করলে আপনি দেখবেন আমরা স্লাইডে বলতেছি টু ভেরিফাই দ্যাট দ্য অ্যাপ্লিকেন্টস মিটস দ্য ফিজিক্যাল রিকোয়ারমেন্টস অফ দ্য পজিশন। হ্যাঁ, যেই পজিশনের জন্য আমরা তাকে নিচ্ছি সেইটা সে আসলে তার ফিজিক্যাল স্ট্যামিনা দিয়ে স্যাটিসফাই করে কিনা সেটা আমরা এর মাধ্যমে চেক করে নিতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে তার আরো কিছু জাজমেন্টে আমরা যেতে পারি, সেটা হচ্ছে যে তার সাবস্টেন্স অ্যাবিউজ স্ক্রিনিং। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি টাইপস অফ স্ক্রিনিং, আমরা এখানে যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিফোর ফর্মাল হায়ারিং আমরা কিন্তু তার এই যে পুলিশ ভেরিফিকেশনের কথা বললাম বা মেডিকেল এক্সামিনেশনের কথা বললাম, এই বিষয়গুলো কিন্তু আমরা তার জাজ করে নিতে পারি।
ঠিক আছে, বা সে একটা পার্টিকুলার প্রবলেমে পড়লে কি ধরনের অ্যাটিটিউড শো করে, সেই বিষয়গুলোও কিন্তু আমরা তাকে মানে জাজমেন্ট করে নিতে পারি। হ্যাঁ, এখানে খেয়াল করলে দেখবেন আপনারা স্লাইডে বলতেছে সাবস্টেন্স অ্যাবিউজ স্ক্রিনিং, তার মানে হচ্ছে তার আরো কিছু ধরনের স্ক্রিনিং যদি আমাদের দরকার হয় তাহলে আমরা সেটা করে নিতে পারি এই ক্ষেত্রে এসে। তার মানে হচ্ছে বিফোর ফাইনাল সিলেকশন আমরা আসলে একজন ইন্টারভিউয়ারকে পুরোপুরি সুইটেবল কিনা আমাদের অর্গানাইজেশনের জন্য সেগুলো জাজ করে নিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে সাবস্টেন্স অ্যাবিউজের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে তার সেফটি ব্যাপারে তার প্রপার ধারণা আছে কিনা, তার রিক্রিয়েশনাল ইউজ অর অ্যাডিকশনস এই বিষয়ের ব্যাপারে সে আসলে তার আসলে কোনো প্রবলেম আছে কিনা, তার অ্যাকুরেসি অফ দ্য টেস্ট, ড্রাগ ফ্রি টেস্ট, হ্যাঁ, এই সব ধরনের মানে সব ধরনের ইস্যুস গুলো দিয়ে আমরা আসলে তাকে জাজ করি যে সে আমাদের অর্গানাইজেশনের জন্য ফুললি পারফেক্ট কিনা, তাকে আমরা নিয়োগ দিতে পারি কিনা, সে আমাদের অর্গানাইজেশনের জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইমপ্রুভিং প্রোডাক্টিভিটি থ্রু HRIS। হ্যাঁ, মানে আমরা হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে তাকে তার প্রোডাক্টিভিটি আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি সেই ব্যাপারে তার থেকে বা তার ব্যাপারে আমরা ধারণা নিতে পারি। হ্যাঁ, এখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে নক আউট অ্যাপ্লিক্যান্টস হু ডু নট মিট দ্য জব রিকোয়ারমেন্টস, তার মানে এতক্ষণ আমরা যে ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস চেক করলাম বা রেফারেন্স চেক করলাম বা হচ্ছে আমরা মেডিকেল টেস্ট করলাম, এইগুলা যদি তার পজিটিভ না আসে তাহলে তার ইন্টারভিউ ভালো হওয়ার পরেও কিন্তু আমরা তাকে নক আউট করতে পারি, তার মানে তাকে আমরা বাদ দিয়ে দিতে পারি যদি আমাদের অর্গানাইজেশন ওই ধরনের রিকোয়ারমেন্টস রেখে থাকে আমাদের জন্য যে আমাদের ফিজিক্যাল টেস্টেও ভালো একটা রেকর্ড দরকার হবে এই কাজটা করার জন্য। ঠিক আছে, আদারওয়াইজ আমরা তাকে অ্যালাউ করতে পারি সে যদি ভালো করে এবং সে ইট ক্যান ম্যাচ উইথ দ্য হিডেন ট্যালেন্টস। ঠিক আছে, অনেক সময় এই ধরনের জায়গাতে খারাপ করার পরেও হয়তোবা তাকে আমরা ফার্দার কোনো চান্স দিতে পারি যে সে আবার ওইগুলাকে ইমপ্রুভ করে আসতে পারবে কিনা। ঠিক আছে, সো আগের অর্গানাইজেশনে সে যে ভুলগুলো করে আসছে সেই ভুলগুলোকে রিকভার করার মতন মেন্টালিটি তার আছে কিনা এটাও আমরা আসলে জাজ করে নিতে পারি। সো দিজ আর দ্য ওয়েজ, আসলে আমরা এই বিষয়টা আলোচনা করলাম যে রিক্রুটমেন্ট এবং হচ্ছে আমাদের সিলেকশনটা মূলত কিভাবে কাজ করে। আমি একটু সাম আপ করতেছি। রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের মূলত ইজ আ প্রসেস যার মাধ্যমে আমরা মূলত আমাদের ক্যান্ডিডেটসদেরকে আমাদের অর্গানাইজেশনের দিকে ইনভাইট করি। সো সহজভাবে আমরা বলতে পারি রিক্রুটমেন্ট ইজ আ প্রসেস টু ইনভাইট আওয়ার পটেনশিয়াল ক্যান্ডিডেটস টুয়ার্ডস দ্য অর্গানাইজেশন। ঠিক আছে, এটা করার জন্য আমরা ইন্টারনাল সোর্স থেকে করতে পারি, এটা করার জন্য আমরা এক্সটার্নাল সোর্স থেকে করতে পারি। ঠিক আছে, এবং আমরা এরপরে যেটাতে যাই সেটা হচ্ছে আমাদের সিলেকশন। সিলেকশনে যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা পড়লো সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলোর মধ্যে যেগুলো আমাদের জন্য সুইটেবল সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলো থেকে আমরা কিন্তু আমাদের ক্যান্ডিডেটদেরকে ইনভাইট করতে পারি অর্গানাইজেশনে। সো এরপরে যখন তারা আমাদের অর্গানাইজেশনে আসবে তারপরে হচ্ছে তাদের ডিফারেন্ট সর্ট অফ টেস্ট নিয়ে কিন্তু আমরা তাদেরকে স্যাটিসফাই করতে পারি। ঠিক আছে, যেটা আমরা বিভিন্ন ধরনের টেস্টিং মেকানিজমের মাধ্যমে দেখলাম, সাইকোমোটর এবিলিটি টেস্ট, তারপরে হচ্ছে আমাদের কগনিশন টেস্ট, তারপরে ছিল আমাদের জব নলেজ টেস্ট, এইরকম বিভিন্ন টেস্টিং এর মাধ্যমে আমরা তাকে আমাদের অর্গানাইজেশনে নিতে পারি। সো এখানে জবটা শেষ হয়ে যেতে পারতো, বাট তারপরেও আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস চেক করা লাগে এবং এট দ্য সেম টাইম আমাদের পুলিশ ভেরিফিকেশন টেস্ট করা লাগে। সবকিছুতে যখন সে আমাদের মানে সুইটেবল মনে হয় বা সে যখন ভালো একটা রেকর্ড আমাদেরকে দিতে পারে তারপরে হচ্ছে আমরা তাকে সিলেক্ট করি ফর আওয়ার অর্গানাইজেশন, এবং যখন সে সিলেক্টেড হয়ে যায় এরপরে কিন্তু আমরা তাকে ট্রেনিং দেওয়ার জন্য বা ওরিয়েন্টেশনের জন্য আমরা পরবর্তী ধাপে নিয়ে যাই। সো আমাদের চ্যাপ্টার 4 এ মূলত আমরা সিলেকশন নিয়ে কথা বললাম, চ্যাপ্টার 3 তে রিক্রুটমেন্ট নিয়ে কথা বলেছিলাম। সো এই হচ্ছে আমাদের মূলত চ্যাপ্টার 3 এন্ড 4। আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 5 যেখানে আমরা কথা বলবো মূলত ওরিয়েন্টেশন এন্ড ট্রেনিং নিয়ে। তার মানে আজকে আমাদের এমপ্লয়ি সিলেক্ট করে ফেললাম আমরা, এরপরে আমরা হচ্ছে তাকে কিভাবে ওরিয়েন্টেশন দিব এবং তাকে কিভাবে ডিফারেন্ট সর্ট অফ ট্রেনিং দিব যাতে করে সে আমার অর্গানাইজেশনের জন্য আরো ফিটেস্ট হতে পারে, আরো কম্পিটেবল হতে পারে, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। সো আজকের ক্লাসে মূলত এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আপনারা মেসেঞ্জার গ্রুপে অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন, অবশ্যই আমি এই প্রশ্নগুলোর উত্তর দিব। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।